ওকে, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আজকে আমরা যে কাজটা করবো না, যে প্রথম একটা ভিডিও বানিয়েছি তোমার SLST 2016 কোশ্চেন পেপারটায়। আজকে এই ফিজিক্যাল পোর্শনটা দেখে নেবো। ওকে, এখানে মোটামুটি 20-21টা মতো কোশ্চেন রয়েছে। একবার দেখে নিই, দেখলাম একবার গো থ্রু করেছি আমি সোজা কোশ্চেন, একবার জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব একবার দেখে নিই। দিস উইল বি দ্য সেকেন্ড ভিডিও ফর দ্য কোশ্চেন পেপার অফ 2026। হ্যাঁ, এই 2016 সেকেন্ড ভিডিও এটা, মানে আর একটা পড়ে থাকবে, সেটা ইনঅর্গানিক, সেটা আমি পরে করাবো এর পরেরটা। চলো দেখে নিই প্রথম 1 নম্বর কোশ্চেনে কী বলেছে। 1 নম্বর কোশ্চেন বলছে কি, দ্য স্লোপ অফ প্লট ln/kp ভার্সেস 1/t। এটা স্লোপ কী হবে, এখানে 4টে অপশন দিয়েছে। বলেছে কি, অলওয়েজ নেগেটিভ, পজিটিভ উইথ এক্সোথার্মিক রিয়াকশান, অলওয়েজ পজিটিভ, নেগেটিভ ফর এক্সোথার্মিক রিয়াকশান। তো এটা জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার এই সম্পর্কটা কী। থার্মোডাইনামিক্সে যে তোমার সম্পর্কটা রয়েছে না, সেটা হচ্ছে তোমার এরকম, d/ln/kp বাই ডিটি সমান হচ্ছে ডেল্টা এইচ বাই RT স্কোয়ার। ওকে, এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় না, এই d/ln/kpটাকে একদিকে রেখে তোমার ডেল্টা এইচটা ধরো কনস্ট্যান্ট, তো ডিটি বাই RT স্কোয়ার, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে যেটা দাঁড়াবে তোমার এই ln/kp সমান হচ্ছে মাইনাস ডেল্টা এইচ বাই RT প্লাস জেড। তো এইটা হচ্ছে আমার দাঁড়াবে তোমার ইকুয়েশনটা। এখন দেখো, যদি আমাকে কী বলেছে, ln/kp ভার্সেস কী প্লট করতে বলেছে, ln/kp ভার্সেস 1/t। ln/kp ভার্সেস যদি 1/t প্লট করি, ln/kp ভার্সেস যদি 1/t প্লট করি, তাহলে তোমার দাঁড়াচ্ছে স্লোপটা কী দাঁড়াচ্ছে, স্লোপ হচ্ছে তোমার মাইনাস ডেল্টা এইচ বাই আর। ওকে, তো স্লোপ উইল বি মাইনাস ডেল্টা এইচ বাই আর। এখন কেস হচ্ছে ফর দ্য এক্সোথার্মিক রিয়াকশন আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে না, এই ডেল্টা এইচটা ভ্যারি করে। এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ ইটসেলফ নেগেটিভ, আর এর সাইনটা নেগেটিভ রয়েছে, তো নেগেটিভ আর নেগেটিভে মাল্টিপ্লাই করলে কী হবে, পজিটিভ হবে। আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে তোমার ডেল্টা এইচ সমান পজিটিভ। তাহলে এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে স্লোপ হবে নেগেটিভ, আর এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে তোমার স্লোপ হবে পজিটিভ। এবার তুমি আবার 4টে অপশন দেখে নাও, 4টে অপশন দেখলে এবার ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে তোমার d/ln/kp আর 1/t যদি প্লট করা হয়, যদি তোমার এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে হয় তাহলে প্লটটা দেখতে এরকম লাগবে, আর এন্ডোথার্মিক ক্ষেত্রে এরকম লাগবে, নেগেটিভ স্লোপ। ঠিক আছে, তো পজিটিভ ফর এক্সোথার্মিক রিয়াকশন আর নেগেটিভ ফর এক্সোথার্মিক রিয়াকশন, তাহলে সিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, এবার হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2। কী বলছে, দে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইলেকট্রোলাইটস ইন ইনক্রিজিং অর্ডার অফ ল্যামডা জিরো ভ্যালু, দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ইন ইনফাইনাইট ডাইলুশন। এখানে একটা ফান্ডা আছে যে আমরা জানি এই HCl আর হচ্ছে NaOH, এই দুটোর কন্ডাক্ট্যান্স কিন্তু তোমার ওই ডাইলুট সলিউশন না এই প্রচুর বেশি হয়। তার কারণ হচ্ছে এদের কন্ডাক্ট্যান্সের মেকানিজম আলাদা। এক্ষেত্রে কন্ডাক্ট্যান্স যেটা দেখায়, যে মেকানিজমে দেখায়, সেটাকে বলা হয় গ্রোথাস কন্ডাক্ট্যান্স। ঠিক আছে না, গ্রোথাস কন্ডাক্ট্যান্স তোমরা জানো, একবার দেখে নিও তারও। তার কারণ হচ্ছে এটা ধরো পজিটিভ ইলেকট্রোড আর এদিকটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড। এবার হচ্ছে তোমার এই জলটা তোমার এরকম করে ভেঙে থাকে আর কি, ভাঙে আর কি H প্লাসের ক্ষেত্রে। ধরো জলটা এরকমভাবে রয়েছে, তো এই জলটা ভেঙে এখানে এইচ প্লাসটা ভেঙে এই ক্যাটায়ন ক্যাথোডে গেল, আর তারপরে এটা ওই মাইনাস হলো, এই প্রোটনটাকে নিল, এটা মাইনাস হলো, এই প্রোটনটাকে নিল, এরকম করে শিফট হয়। মানে H প্লাসটা শিফট না করে এরকম করে ভেঙে ভেঙে শিফট হয় আর কি, একটা মেকানিজম আছে। ওই জন্য এটাকে বলা হয় গ্রোথাস কন্ডাক্ট্যান্স। এর কন্ডাক্ট্যান্সের প্রপার্টি আলাদা, মানে এখানে কিন্তু ওই ক্যাটায়ন পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন হিসেবে মুভ করে না, ওর মুভ করার স্টাইল আলাদা। তো সেই জন্য তোমার এই HCl আর হচ্ছে NaOH-এর বা H প্লাস আর OH মাইনাসের কন্ডাক্ট্যান্স প্রচুর বেশি দেখায়, নর্মাল থেকে অনেক বেশি দেখায়, যেটা হওয়া উচিত তার থেকে অনেক বেশি দেখায়। তো এখানে তোমার যেটা কারেন্ট সিকোয়েন্স ওই জন্য হচ্ছে, তোমার HCl সব থেকে বেশি হবে, তারপরে NaOH হবে, আর KCl তো নর্মাল যেমন কন্ডাক্ট্যান্স দেখায় সেরকম দেখাবে। তো ওই হচ্ছে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার, সেটা হচ্ছে অ্যান্সার কোশ্চেন 3 নম্বর অপশন, মানে অপশন নম্বর সি। ওকে, নেক্সট দেখো 3 নম্বরের ক্ষেত্রে কী বলছে, দ্য অ্যাডজর্পশন অফ এ গ্যাস on a solid surface at constant temperature follows Langmuir adsorption system. The fraction of the surface covered by the gas. ওকে, এখানে এটা যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে ল্যাংমুইর অ্যাডজর্পশন আইসোথার্মে এই থিটা সমান হচ্ছে AP/1 প্লাস BP। ঠিক আছে, এই ABটা দুটো আলাদা আলাদা কনস্ট্যান্ট, আর থিটা হচ্ছে তোমার ফ্র্যাকশন অফ দ্য সারফেস, যেটা হচ্ছে তোমার গ্যাস দ্বারা কভার্ড হচ্ছে। মানে কোনো কোনো জায়গায় দেখবে তুমি x/m দেওয়া থাকবে হয়তো কোনো কোনো জায়গায়, সেটা জায়গায়।
তো থিটা সমান হচ্ছে এপি, বা মানে হচ্ছে তোমার একটা সলিডের মধ্যে একটা সলিড সারফেসের উপর টোটাল সারফেস যতটা রয়েছে আর কি, এর উপর যদি একটা গ্যাস মানে একটা কনস্ট্যান্ট প্রেশারে যদি রাখা হয়, তো এই সলিড সারফেসের উপর কী হবে, গ্যাস অ্যাডজর্ব করবে। এবার অ্যাডজর্ব করলে পরে মানে টোটাল যে সারফেস এরিয়া তার মধ্যে কতটা সারফেস কভার করছে গ্যাসটা, তার যে ফ্র্যাকশন সেটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো থিটা সমান এপি বাই 1+বিপি। এবার হচ্ছে কি বলেছে, ডিক্রিজ উইথ ইনক্রিজ প্রেশার। না ভাই, এটা ভুল, কারণ যত প্রেশার বাড়ানো হবে গ্যাসের প্রেশার বাড়ানো হবে, মানে গ্যাসের মলিকুল তত বেশি হবে, তার মানে এই তোমার সলিড সারফেসের উপর অ্যাডজর্পশন তত বেশি হবে। ঠিক আছে, এখানে এটা একটা ব্যাপার। আর ইনক্রিজ লিনিয়ারলি উইথ ইনক্রিজ অফ প্রেশার, প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে তোমার অ্যাডজর্পশন বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার ইন দিস রিজিয়ন ভেরি লো প্রেশার। যদি প্রেশার ভেরি, আর একটা বলেছে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার ইন দ্য রিজিয়ন অফ ভেরি হাই প্রেশার। একটা, ঠিক আছে না, তাহলে দুটো কেস দিয়েছে। এবার আমি দেখো এখানে যে আমি ইকুয়েশনটা লিখেছি না, এই থিটা সমান হচ্ছে এপি বাই 1+বিপি। এই ইকুয়েশনটাকে আমি দুটো কন্ডিশন, একটা হচ্ছে হাই প্রেশার আর লো প্রেশারে কম্পেয়ার করবো। যদি প্রেশার মাছ গ্রেটার দেন 1 হয়, প্রচুর হাই প্রেশার হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই 1+বিপি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বিপি হয়ে যাবে। ঠিক আছে না, আর এই ইউনিটটাকে এই একটাকে আমি নেগলেক্ট করতে পারবো বিপির রেসপেক্টে, যদি হাই প্রেশারে। তাহলে সেক্ষেত্রে তোমার থিটার কী দাঁড়াবে, তাহলে থিটা সমান হবে এপি বাই বিপি। ঠিক আছে, এপি কেটে গেলো, তখন হচ্ছে এ বাই বি, যেটা দেখো ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার ইন দ্য রিজন অ্যাট ভেরি হাই প্রেশার, তাহলে এই ডিটা হচ্ছে তোমার ট্রু। এবার আবার সিটা দেখে নিই, সি এর ক্ষেত্রে কি আর লো প্রেশারে কী হবে, যদি অ্যাট ভেরি লো প্রেশারে কী হবে, তখন আমি 1+বিপি মানে হচ্ছে তোমার 1+বিপি, এই বিপিটাকে আমি একের রেসপেক্টে নেগলেক্ট করবো। তাহলে কী দাঁড়াবে, থিটা সমান হচ্ছে এপি। এই থিটা সমান এপি হয়ে যাবে ভেরি লো প্রেশারের ক্ষেত্রে। ওকে, আর এই থিটা সমান এপি মানে হচ্ছে তোমার লিনিয়ারলি তোমার সারফেস কভারের সঙ্গে এটা হচ্ছে লিনিয়ারলি রিলেটেড হবে। তো এটা একটা স্পেশাল কেসে তোমার এই ল্যাংমুইর অ্যাডজর্পশন আইসোথর্মটা, আর একটা কি নাম আছে ওই অ্যাডজর্পশন আইসোথর্মটা, সেটার সঙ্গে তোমার ইকুয়াল হয়ে যায়। তো এখানে আমার যেটা দাঁড়ালো অ্যান্সারটা কী হবে না, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরকম সোজা কোশ্চেন আসবে। এখানে কিন্তু কিছু নেই, যদি আমি শুধুমাত্র এই অ্যাডজর্পশন আইসোথর্মটা জানি তো হয়ে যাবে। এখানে তোমার আর কি সিলেবাসে সম্ভবত ও বেড ইকুয়েশন আছে না, গিবস আইসোথর্ম আছে, একবার দেখে নিও। তো এই ল্যাঙ্গুয়েজ থেকে জিজ্ঞেস করলে সোজা কোশ্চেন। ঠিক আছে, ওকে। 4 নম্বর কোশ্চেন বলছে, দুটো ফেজ আলফা অ্যান্ড বিটা অফ এ স্পিসিস আর ইন ইকুইলিব্রিয়াম, দ্য কারেক্ট অবজার্ভড অ্যামং দ্য পিপিটিউ। আচ্ছা দেখো, এই ফেজের মধ্যে না একটা জিনিস আমি জানি, সেটা হচ্ছে দুটো ফেজ, যেমন ধরো বরফ আর হচ্ছে তোমার জল, বা জল আর জলীয় বাষ্প, যে কোনো একটা পদার্থের দুটো ফেজ, লেটস সে আলফা একটা ফেজ আর বিটা ফেজ, এই দুটো ফেজ যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে সবসময় একটা কথা মাথায় রাখবে, তাদের মধ্যে যে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আলফা, এই কেমিক্যাল পোটেনশিয়াল অলওয়েজ কী হবে, সেম হবে। ইফ টু ফেজ আর ইন ইকুইলিব্রিয়াম, দেন দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ দিস টু ফেজ উইল বি ইকুয়াল। ঠিক আছে, এটা ইকুয়াল। এবারে ধরো একটা পার্টিকুলার একটা পাত্রের মধ্যে এই জল আছে, আর এই হচ্ছে তোমার ভেপার। তো এই দুটো যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তো ভাই এই পাত্রের ক্ষেত্রে তো আমি আলাদা আলাদা করে এর টেম্পারেচার আর এর টেম্পারেচার মেনটেন করতে পারবো না। সেক্ষেত্রে দুটো ফেজের ক্ষেত্রে পিও যা হবে, তোমার টিও তাই হবে। পি আর প্রেশারের টেম্পারেচার দুটোর ক্ষেত্রে সেম হবে। আর তাদের মধ্যে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ তো সমান, যেহেতু ইকুইলিব্রিয়ামে থাকলে পরে আমি তো বললাম যে মিউ মানে এটা মাস্ট আর কি। যদি দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে থাকে, তাদের মধ্যে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ অবশ্যই তোমার ইকুয়াল হবে। আর প্রেশার টেম্পারেচার তো হবেই। তাহলে সেক্ষেত্রে তোমার কী দাঁড়াচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ফর দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন এ থেকে প্রোডাক্ট, দ্য প্লট এটা ভার্সেস টাইম ফর A0 AT আর দ্য কনসেন্ট্রেশন অ্যাট টাইম T and T0 দিয়ে কী বলেছে, এ স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ পাসিং থ্রু দ্য অরিজিন, মানে এটা আমাকে গ্রাফ করতে বলেছে না। গ্রাফ করতে গেলে যেটা হচ্ছে তোমার যেটা আমাকে জানতে হবে, এই ফাইনাল ইকুয়েশনটা জানতে হবে। তাহলে এখানে আমার ফাইনাল ইকুয়েশনটা কি, দেখো মনে থাকে খুব ভালো, আমার এই মতো মনে নেই, তো আমাকে কী করতে হবে, ড্রাইভ করতে হবে। এটা ধরো এটা CA, ওকে, আর এটা ধরো CP। এবার হচ্ছে তোমার DCA বাই DT, সময়ের সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন কমছে, তো DCA বাই DT সমান হচ্ছে K ইন্টু CA, ফার্স্ট অর্ডার রিয়াকশন। ওকে, তাহলে মাইনাস DCA
বাই সি এ সমান হচ্ছে কে ইন্টু ডিটি। তাহলে হচ্ছে তোমার এখানে কী দাঁড়ালো, এলএন সি এ মাইনাস এলএন সি এ সমান হচ্ছে কে টি প্লাস জেড। এবার যখন টি সমান 0 তখন সি এ সমান সি 0, ওকে, টি সমান 0 সি এ সমান সি 0, তাহলে জেড সমান হচ্ছে মাইনাস এলএন সি 0 মাইনাস এলএন সি 0। তাহলে এবার আমি এদিকে নিয়ে চলে আসে, তাহলে এটা কী দাঁড়াবে, এলএন সি 0 বাই সি এ সমান হচ্ছে কে টি সমান হচ্ছে এলএন সি 0 বাই সি এ সমান হচ্ছে কে টি, ওকে। তাহলে এই দাঁড়ালো আমার ফাইনাল ইকুয়েশন, ঠিক আছে না। তাহলে এলএন সি 0 বাই সি এ সমান হচ্ছে কে টি, এটা আমার ফাইনাল ইকুয়েশন দাঁড়ালো। আর আমার কাছে চেয়েছে কি না, এলএন এ টি বাই এ 0, মানে এর উল্টোটা। তাহলে আমার এটা কী হবে, আমি উল্টে যদি দিই, এলএন সি এ বাই সি 0 সমান হচ্ছে মাইনাস কে টি। এবার এটা ভার্সেস টি যদি প্লট করতে বলেছে আমাকে, তাই না, এটা ভার্সেস টি প্লট করতে বলেছে, দ্য প্লট অফ দিস ভার্সেস টাইম। এটা ভার্সেস যদি প্লট করি টি, তাহলে কেমন দাঁড়াবে না, সুলভ হচ্ছে মাইনাস এরকম, ওকে। আর এইটা হচ্ছে তোমার সি 0, আর হচ্ছে এলএন সি এ বাই সি 0, আর এটা হচ্ছে টি, ক্লিয়ার। তো সুলভ হয়ে গেলো তোমার নেগেটিভ। বাস দেখো কী বলেছে, অপশন কটা দিয়েছে একবার দেখে নিই। দিয়ে স্ট্রেট লাইন উইথ পজিটিভ সুলভ পাসিং থ্রু দ্য অরিজিন হবে না, স্ট্রেট লাইন উইথ নেগেটিভ সুলভ, সরি এটা তোমার এলএন সি এ বাই সি 0 ওয়াই সমান এম এক্স, ওয়াই সমান মাইনাস এম এক্স, তোমার এরকম জানাচ্ছে, সরি এরকম নয় কিন্তু, ওয়াই সমান মাইনাস এম এক্স মানে এরকম, ওকে। স্ট্রেট লাইন উইথ নেগেটিভ সুলভ পাসিং থ্রু দ্য অরিজিন, ঠিক আছে না, এটা হবে আনসার। এক্সপোনেনশিয়াল ডিকে, এসব এক্সপোনেনশিয়াল কখন হবে, এই সি এ সমান সি 0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এটা যখন ভেঙে দেবো, এই সি এ ভার্সেস টি প্লট করলে তখন কিন্তু এক্সপোনেনশিয়াল হবে, ঠিক আছে। এই এক্সপোনেনশিয়াল এরকম ডিক্রিজ করবে, ওকে। এই হচ্ছে গল্প। একবার এই গ্রাফগুলো একবার দেখে নেবে, এই মানে এখানে তোমার এই টি হাফের একটা গ্রাফ রয়েছে, তোমার এই সি এ সি 0-র গ্রাফ রয়েছে, এই গ্রাফগুলো একবার দেখে নেবে। মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, যখন পড়বে যখন তোমরা, তখন কিন্তু একটু খুঁটিনাটি পড়ে নেবে মানে টোটালটা। বাকি বেশি কোশ্চেনে সোজা আসবে, কিন্তু পড়াশোনা করার সময় পড়াশোনাটা কিন্তু একটু খুঁটিনাটি করতে হবে, এটা হচ্ছে গল্প, বাকি আর কিছু নয়। দেখো, দ্য ইকুইমোলার কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ অ্যান্ড NaCl ইন ওয়াটার, ঠিক আছে, মানে দুটো কনসেন্ট্রেশন সমান বলেছে, গ্লুকোজের আর NaCl এর কনসেন্ট্রেশন ইন ওয়াটারের সমান। তার মানে এটা তোমার যত মোল আছে পার্টিকুলার একটা তোমার সলভেন্টে, এটা তত মোলই রয়েছে। এখন কি বলছে যে লোয়ার দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার টু দ্য সেম এক্সটেন্ট, দুটো ক্ষেত্রে তোমার ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কমাবে। লোয়ার দ্য ফ্রিজিং পয়েন্ট অফ, হ্যাঁ এবার একটা জিনিস বলে রাখি, যখন কোনো পিওর সলভেন্টে যখন কোনো সলিউট অ্যাড করব বা তোমার ইম্পিউরিটি হবে, সেই ক্ষেত্রে তোমার দুটো কাজ ঘটে, মানে ইন কেস অফ বয়লিং পয়েন্ট অ্যান্ড তোমার বয়লিং পয়েন্ট আর হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়, আর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে। এই দুটো মনে রাখবে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, উল্টো যেন না হয়ে যায়। এবার উল্টো যেন না হয়ে যায়, সেটা যদি উল্টে যায়, কারো গোলমাল যদি লেগে থাকে, আমি একটা জিনিস মনে করে দিচ্ছি, মনে রাখবে যে যখন আমরা তোমার সেই দেখবে ওই কুলফি বিক্রি করে না, তখন দেখবে তুমি বরফের মধ্যে লবণ মেশাই বাইরে, যাতে করে বরফের টেম্পারেচারটাকে আরও কম করা হয়, মানে আরও মানে তোর কম টেম্পারেচার বরফ হবে আর কি। ওই জন্য ওটা ইম্পিউরিটি অ্যাড করা হয়, ইম্পিউরিটি অ্যাড করলে পরে বরফের যে 0 ডিগ্রি না, ওই 0 ডিগ্রিটা কমে গিয়ে আরও -15 ডিগ্রি না 20 ডিগ্রি হয়। এটাকে একটা কি মিক্সচার বলা হয়, যে লবণ আর তোমার বরফের মিক্সচারটাকে, দেখে দিলে আমি ভুলে গেলাম। আর যদি তোমার এই জলের মধ্যে যদি আমি ইম্পিউরিটি অ্যাড করি, তাহলে জলের ফোটানো অঙ্ক 100 ডিগ্রি, তো সে আর 100 ডিগ্রিতে ফুটবে না, সে আরও বেশি টেম্পারেচার ফুটবে, ঠিক আছে। তো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এবার মনে রাখো, আর কী বলবো, মনে রাখতে হবে, আর কিছু করার নেই। তো সেক্ষেত্রে দেখো, এবার এখানে তাহলে আমি যখনই গ্লুকোজ আর NaCl দুটোই অ্যাড করছি না আলাদা আলাদা করে, একটাতে গ্লুকোজ একটাতে NaCl, তো দুটো ক্ষেত্রে দুরকম বিহেভ করবে। তার কারণ জানি আমরা যে কলিগেটিভ প্রপার্টি হচ্ছে ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ দ্য মলিকুল, ওকে। মানে এর প্রপার্টির উপর কিছু ডিপেন্ড করে না, এর ডিপেন্ড করে যে কতগুলো নাম্বার আছে। এখানে দেখো গ্লুকোজ মানে হচ্ছে 1 মোল গ্লুকোজ মানে হচ্ছে ওই N0 সংখ্যক নাম্বার অফ গ্লুকোজ, আর 1 মোল NaCl মানে হচ্ছে, দেখো NaCl কী হবে জলের মধ্যে, NaCl তোমার ব্রেক করবে, কীভাবে ব্রেক করবে না, Na প্লাস আর হচ্ছে Cl মাইনাস হিসাবে। তাহলে একটা NaCl কী হলো, দুটো আলাদা আলাদা ক্যাটায়ন আর অ্যানায়ন ভেঙে গেলো। তাহলে যদি দুটো পার্টিকেল যদি ভেঙে যায়, তাহলে এর ক্ষেত্রে কী হবে, মানে কলিগেটিভ প্রপার্টিটা যেটা হবে না, এর ক্ষেত্রে যে নেচারটা দেখাবে তার ডবল দেখাবে। তো সেই ক্ষেত্রে তোমার বয়লিং পয়েন্ট, তোমার গ্লুকোজ অ্যাড করলে পারে জলের মধ্যে বয়লিং পয়েন্ট কী হবে,
NaCl থেকে NaCl অ্যাড করলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট গ্লুকোজ থেকে বেশি হবে। আবার যদি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয় সেক্ষেত্রে গ্লুকোজ যতটা ডিপ্রেস করবে এ আরও বেশি ডিপ্রেশন করবে। এটা হচ্ছে গল্প। এটাকে এই ভ্যান্ট অফ আই ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ, ওই দেখবে তোমার একটা দেওয়া আছে তোমার পাই সমান ICRT, দিস আই ইজ যে ভ্যান্ট অফ আই ফ্যাক্টর, আর এই আইটা হচ্ছে তোমার নাম্বার অফ মলিকুল। এই NaCl দুটো ভাগে ভাঙবে তো I সমান 2 এখানে। এটা আবার দেখে নিই, কোলিগেটিভ প্রপার্টি ইজ ভেরি ইজি চ্যাপ্টার, ওটা একবার যেরকম মিস না যায়। লোয়ার দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার মোর ইন কেস অফ NaCl দ্যান দ্য গ্লুকোজ। ঠিক আছে, তাহলে আমি কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। তাও আবার সিটা একবার দেখে নিই কী বলছে, এলিভেট দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার মোর ইন কেস অফ গ্লুকোজ দেন দ্য NaCl, এটা হবে না, আর আইসোটোনিক এটা হবে না। ঠিক আছে না, তো বি ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, এই একবার দেখে নিও ভ্যান্ট অফ আই ফ্যাক্টর আর এগুলো কী জিনিসপত্র। আচ্ছা, এখানে বলছে অ্যান অ্যাকোয়াস সলিউশন কন্টেনিং m মোল অফ এ নন ভোলাটাইল সলিউট হুইচ ইজ নট অ্যাসোসিয়েট অর ডিসোসিয়েট ইন দ্য সলিউশন। ওকে, ঠিক আছে। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে ওকে -0.186 ডিগ্রি, তার মানে হচ্ছে দেখো জলের ফ্রিজিং পয়েন্ট কত, অ্যাকোয়াস সলিউশন বলেছে না, তো জলের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি, আর -186 মানে হচ্ছে এতটা ডিপ্রেস করেছে। তো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট আমরা কীভাবে লিখি, ডেল্টা TF। তাহলে ডেল্টা TF সমান হচ্ছে 0.186। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার এই ক্ষেত্রে আমি এই 0 সেন্টিগ্রেড ডেল্টা ভ্যালু, তো মানে এটা তো ডিফারেন্স, সেন্টিগ্রেডে রাখবো। তার কারণ হচ্ছে কী বলো দেখি, 0 ডিগ্রি মানে হচ্ছে তোমার সেই 273 ডিগ্রি, আর এটা হচ্ছে মাইনাস এত ডিগ্রি, মানে এর সঙ্গে 273 যোগ করবো, এই ডিফারেন্সটা করলে পরে তোমার এই 0.186 দাঁড়াবে। ওই জন্য একে আমি আর 273 যোগ বিয়োগ করানোর কিছু দরকার নেই। দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ দ্য সেম অ্যাকোয়াস সলিউশন উড বি, তার মানে একই যদি হয় অ্যাকোয়াস সলিউশন হয়, তার মানে ফ্রিজিং পয়েন্ট যদি এতটা ডিপ্রেশন, মানে কোশ্চেনটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশনের ক্ষেত্রে তার KB অ্যান্ড KF দেওয়া আছে, মানে ইভোলোস্কোপিক কনস্ট্যান্ট আর ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট দেওয়া আছে, দিয়ে চেয়েছে কি তার যদি বয়লিং মানে তোমার ফ্রিজিং পয়েন্ট এতটা ডিপ্রেস করে তাহলে বয়লিং পয়েন্টে কতটা এলিভেশন হবে। ঠিক আছে না, এবার দেখো আমরা এর যদি কনসেন্ট্রেশন জানতে পারি কাজ আমার কত। এবার আমরা কি জানি, ডেল্টা TF এরকম এখানে করে দেওয়া আছে, আমি আর এটা দেখে নাও, এ ভাই যে করা সে ভালো করে করেছে মনে হচ্ছে। ঠিক আছে, ডেল্টা টিবি সমান KF ইন্টু CM, সরি ডেল্টা TF সমান KF ইন্টু CM লিখি বা M লিখি, নো ইস্যু। M সমান হচ্ছে কী বলে কনসেন্ট্রেশন ইন মোলারিটি, আর হচ্ছে ডেল্টা TB সমান KB ইন্টু CM। ঠিক আছে, এবার এখানে দেখো ডেল্টা TF দেওয়া আছে, ডেল্টা TFটা কত দেওয়া আছে 0.186, আর KF এর ভ্যালু দেওয়া আছে 1.86, আর এমটা আমি বার করবো, তাহলে M কত বেরোলো 0.1 মোল পার কেজি। ঠিক আছে, এবার এমের জায়গায় এবার কী দেখো KB দেওয়া আছে, আর এমটা আমি 0.1 বসিয়ে দিলাম, দিয়ে দুটো গুণ করে দিলে কত দাঁড়াচ্ছে 0.0512 ডিগ্রি সেন্টিগ্রেড। সো তোমার সি ইজ দ্য রাইট অপশন। ভাই খুব সোজা অঙ্ক, মানে এই ম্যাথ বা নিউমেরিক্যাল প্রবলেম দেখে যেন কেউ ঘাবড়ে যাবে না। তুমি একটা কথা মাথায় রাখো, বারবার আমি একটা কথা ফোকাস করছি, SSCর কোশ্চেন খুব সোজা হবে, বেশি ওভার থিঙ্ক করা দরকার নেই পরীক্ষার হলে। আমাকে যে কোনো জিনিস দিলেই তুমি শুধু ভাববে যে ওকে এটা কোনো সোজা একটা কোশ্চেন, আমি একটু দেখি আমার যতটা বেসিক নলেজ আছে সেটা দিয়ে আমি একটু এটাকে সলভ করার চেষ্টা করবো। তো এই যেন যে আমি এই চ্যাপ্টারটা করিনি বা আমি পারবো না, নিউমেরিক্যাল প্রবলেম দেখে ঘাবড়ে গেলাম, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, ফর দ্য রিভার্সাল রিয়াকশন অ্যান্ড ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার 300 থেকে 310, দ্য ইনক্রিজ অফ রেট অফ দ্য পার্সেন্টেজ অফ অ্যাপ্রক্সিমেটলি বাই। দেখো এটা হচ্ছে তোমার একটা ফ্যাকচুয়াল কোশ্চেন। এখানে ওই কাইনেটিক্সে তোমার রয়েছে যে প্রত্যেক আরএনএস ইকুয়েশন আছে না, আরএনএস ইকুয়েশন কে সমান হচ্ছে A ইন্টু E⁻⁴ ঠিক আছে, এটা K1, তাহলে এটা E1। এবার ওই K1/K2 সমান A কেটে যাবে, এই E⁻⁻ T2 - T1/T1T2। এবার কেস হচ্ছে যেটা ফ্যাকচুয়াল দেখা গেছে সেটা হচ্ছে প্রত্যেক 10 ডিগ্রি টেম্পারেচার, 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 ডিগ্রি কেলভিন টেম্পারেচার বৃদ্ধিতে তোমার রেট কনস্ট্যান্ট অ্যাপ্রক্সিমেটলি ডবল বা ট্রিপল হয়। ঠিক আছে, এবার ডবল হওয়া মানে কি 100 ছিল সেটা বেড়ে 200 হলো, তার মানে কত 100% বাড়লো, আর ট্রিপল হওয়া মানে 200% বাড়লো। ঠিক আছে, এবার ডবল বা ট্রিপল হয় এটা লেখা আছে। এবার দেখো আমার অপশন কী দিয়েছে, 100% বাড়া একটা অপশন দেওয়া আছে, আর 1000%, তাহলে 10 গুণ তো হয় না। ঠিক আছে না, তাহলে যেটা হয় ডবল হয় মানে হচ্ছে তোমার 100%। বাট যদি এবার 200% থাকতো তাহলে আমার ডাউট হতো, তাহলে আমি ভাবতাম শালা এটা করবো না 200% করবো না 100% করবো। তাহলে ওই 100%টাই মেনে চলো আর কি, ডবল হয় এটাই ম্যাক্সিমাম হয়, আর ট্রিপল হতে পারে। তো এখানে যেটা আমার কনফিউশনের জায়গা নেই, কারণ হচ্ছে 100% ইজ দ্য অনলি অপশন। ওকে,
এ হয়ে গেল, এটা একটা ফ্যাকচুয়াল কোশ্চেন। আচ্ছা, আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট। এই সারফেস এক্সেস ভাই, এই সারফেস এক্সেস হচ্ছে তোমার এই গিভস তোমার অ্যাডজস্ট আইসোথার্ম থেকে দিয়েছে, ওই গামা ক্যাপিটাল গামা সমান সামথিং একটা ইকুয়েশন আছে। আর সম্ভবত এটা তোমার ফ্যাকচুয়াল নাকি আমি জানি না, এই কোশ্চেনটা আমার দ্বারা হবে না, তোমরা একটু পারলে পারে ওই গিভস অ্যাডজস্ট আইসোথার্মটা একটু পড়ে নিলো, ওখান থেকে পেয়ে যাবে। তো সম্ভবত আমার যেটা মনে হচ্ছে আর কি, অপশানগুলো দেখে আমার যেটা মনে হচ্ছে যে এই সারফেস এক্সেস হচ্ছে তোমার কী বলো দেখি, মানে যেটুকু আমি জানি সেটুকু বলছি, অপশানটা এটা আমি করতে পারবো না আনসারটা। ওকে, তো 9-এর আনসারটা আমার দ্বারা হবে না, তোমরা অন্য কোথাও থেকে দেখে নিও। তো সেটা হচ্ছে তোমার সারফেস এক্সেস অফ NaCl, মানে NaClটা কী হয়, লিকুইডে যদি হয়, লিকুইডে ডিজলভ হয়ে যাবে অ্যাসিড। আর থাক, ছেড়ে দাও, আমি টাইম পাস করছি না এটাকে নিয়ে, তোমরা অন্য কোথাও থেকে দেখে নিও এটা। আচ্ছা, সারফেস টেনশন অফ ওয়াটার। সারফেস টেনশন অফ ওয়াটার বলছে ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার, এটা ডিক্রিজ করে টেম্পারেচার সঙ্গে, যে কোনো সারফেস টেনশন টেম্পারেচার সঙ্গে ডিক্রিজ করে, ঠিক আছে। এটা আমরা পড়েছি, কারণ আমি এর আগে সারফেস টেনশন মানে কোথাও একটা কিছু থেকে পড়েছি হয়তো কোনোভাবে, ওই যখন প্রথম দুটো চ্যাপ্টার পড়ে ফেলেছিলাম তখন পড়েছিলাম ওই mv⁻2⁴ ইন্টু গামা সমান KT-TC মাইনাস KT-TC এরকম প্লাস -6 KT-TC প্লাস -6, ঠিক আছে না, এরকম করে পড়েছিলাম। যখনই তোমার টেম্পারেচার বাড়ানো হবে সারফেস টেনশন কমবে। আর একটা কথা মাথায় রাখবে, যত আমি যে কোনো জিনিস দেখো না, টেম্পারেচার বাড়ালে কী হয়, ওর ডেন্সিটিটা কেমন কমে যায়, কমে গেলেও সারফেস টেনশন কমতে থাকে। ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ অ্যাসিডিক অ্যাসিড ইন ওয়াটার বলছে, ওয়াটারের মধ্যে আমি কী করলাম, অ্যাসিডিক অ্যাসিড নিলাম, অ্যাসিডিক অ্যাসিড লিকুইড, ও ওয়াটারের মধ্যে গুলে যাবে। এবার হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যাসিডের সারফেস টেনশন ওয়াটার থেকে অনেক কম, তাই যত অ্যাসিডিক অ্যাসিডের তোমার কনসেন্ট্রেশন বাড়াবে তত কী হবে, অ্যাসিডের পরিমাণ বাড়লে পারে ওর পার্সেন্টেজ বাড়লে সারফেস টেনশন আরও কমতে থাকবে। ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ KCl, এটা একটা ম্যাটার অফ ফ্যাক্ট। দেখো গামা সমান হচ্ছে ½ H ρg, ওকে, তাহলে গামাটা কিসের কিছুর উপর ডিপেন্ড করছে, মেনলি তোমার এইচের উপর, রোয়ের উপর ডিপেন্ড করছে। হাইট তো ফিক্সড আর তোমার জি ফিক্সড হয়ে যাচ্ছে, এবার রোয়ের উপর ডিপেন্ড করছে। এবার যখন আমি KCl অ্যাড করবো, মানে কী হচ্ছে, ওয়াটারের ডেন্সিটি বাড়ছে, ডেন্সিটি বাড়লে গামা বাড়বে। তো সি ইজ দ্য রাইট অপশন, ডিপেন্ডস অন দ্য মাস অফ ওয়াটার, মাসের কোনো গল্প নেই এখানে। ওকে, তো এ হয়ে গেল আমার। আচ্ছা, এখানে কি বলেছে, আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট ফর এ প্যারালাল রিয়াকশন অফ দ্য টাইপ A to B আর A to C, মানে প্যারালাল রিয়াকশন একটা দিয়েছে, সেটা হচ্ছে এরকম, মানে ধরো A থেকে B হচ্ছে আর A থেকে C হচ্ছে, এটা ধরো রেড কোশ্চেন K1, এটা ধরো K2। এবার আমার চারটে অপশান কী বলেছে না, কনসেন্ট্রেশন ওভার ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি, হ্যাঁ এটা হচ্ছে ঠিকঠাক বলছে। তার কারণ হচ্ছে এটা তোমার এটা ধরো CA0 যদি হয় কনসেন্ট্রেশন, এ কিন্তু এইরকম করে কমতে থাকে, ঠিক আছে না, এক্সপোনেনশিয়ালি কমবে, এটা হচ্ছে টাইম, ঠিক আছে। ওই যেটা ফার্স্ট অর্ডার রিয়াকশন হয় না, ওই ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতো করেই কমবে, এটা গ্রাফটা এরকমই হয়। কনসেন্ট্রেশন অফ B and C স্টেডিলি ইনক্রিজ উইথ টাইম, বি আর সি এর তো কনসেন্ট্রেশন তো ইনক্রিজ হবে, এটা ঠিক। এবার স্টেডিলি ইনক্রিজ উইথ টাইম মানে এবার কত দূর পর্যন্ত ইনক্রিজ হবে না হবে, এবার সেটা হচ্ছে গল্প। দেখো জেনারেলি যখন সি এক্সপোনেনশিয়ালি কমবে, সিমিলারলি কী হবে, বি তোমার এক্সপোনেনশিয়ালি বাড়বে আর সিও বাড়বে, দিয়ে যেটা দাঁড়াবে স্টেডিলি ইনক্রিজ বলতে ইনক্রিজ হবে হয়ে একটা টাইমের পর ভাই এই এক্সপোনেনশিয়ালি এও ইনক্রিজ হবে, দিয়ে একটা টাইমের পর কী হবে, এ কনস্ট্যান্ট হয়ে যাবে, আর সিও সিমিলারলি একটা টাইমের পর কনস্ট্যান্ট হয়ে যাবে, দিয়ে কী হবে, এর যে কনসেন্ট্রেশন, এটা যদি কনসেন্ট্রেশন অফ বি হয় আর এটা যদি কনসেন্ট্রেশন অফ সি হয়, দিয়ে এই দুটো কনসেন্ট্রেশন তোমার স্বাভাবিকভাবে C0 মানে এর কনসেন্ট্রেশন সমান হবে। তাহলে এখন এবার এ কী বলছে, মানে এই K1 আর K2-র উপর ডিপেন্ড করছে কোনটা বি এর গ্রাফ হবে কোনটা সি এর গ্রাফ হবে, ঠিক আছে না। এবার যা রেট কনস্ট্যান্ট, দেখো আমি একটা কথা বলি আর একটা তোমাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, ধরো বেঞ্জিন নয় তোমার টলোইন CH3, এবার এটা তুমি নাইট্রেশন করছো মিক্সচার সিট দিয়ে, তাহলে কী হবে, এটা তো অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ, তাহলে অর্থতেও ঢুকবে, কিছু মেটাতেও ঢুকবে, এই প্যারাতেও ঢুকবে, তাহলে কী হবে প্রোডাক্ট, অর্থ নাইট্রো টলোইন তৈরি হবে একটা, আর একটা হবে তোমার প্যারা নাইট্রো টলোইন, ঠিক আছে না। এখন কেস হচ্ছে দুটো তো ইকুয়াল অ্যামাউন্ট হবে না, কোনোটা হবে 90%, এটা স্টেরিকের জন্য এটা হবে তোমার 10%, ঠিক আছে। এখন এই যে রিয়াকশনটা, এটা হচ্ছে তোমার প্যারালাল রিয়াকশন, তা রিয়াকশনটা কী হবে, প্যারালালই হবে, কিন্তু কোনোটার ইল্ড বেশি হবে কোনোটার ইল্ড কম হবে। এখন যেটা ইল্ড বেশি সেটা সময়ের সঙ্গে সঙ্গে ফাস্টার রেটে বানবে, আর যেটা ইল্ড কম সেটা কম বানবে, কিন্তু কী হবে, আর সেই একই সঙ্গে প্যারালালি কী হবে, সিটা কমতে থাকবে, এর কমতে থাকলে কী হবে, একটা টাইমের পরে এই বি বানা কিন্তু ফিক্সড হয়ে যাবে, ও আর বানবে না, এবার স্লো বানবে, দেখে মনে হবে এ বি
আস্তে আস্তে ইনফিনিটি টাইমে বাড়ছে, আর C0টা পুরো জিরো হবে না, এই ইনফিনিটি টাইমে কমবে। ওকে, তো ফাইনালি এই যে স্টেটমেন্টটা একটু গড়বড় লাগছে ওই জন্য আমার, যে বি আর সি কী বলছে, দ্য কনসেন্ট্রেশন অফ বি অ্যান্ড সি স্টেডিলি ইনক্রিজ উইথ টাইম। এই স্টেডিলি ইনক্রিজ উইথ টাইম মানে অনন্তকাল ধরে বেড়ে যাবে, ভাই বেড়ে যাবে না, একটা টাইমের পরে ফিক্সড হয়ে যাবে। কনসেন্ট্রেশন অফ বি ইনিশিয়ালি ইনক্রিজ অ্যান্ড দেন অ্যাটেন এ কনস্ট্যান্ট ভ্যালু আফটার সাম টাইম। হ্যাঁ, এটা এই স্টেটমেন্টটা ঠিকঠাক, ঠিক আছে না, মানে প্রথমে বাড়বে, বাড়ার পরে ও কী হবে, ওই তো এক্সপোনেনশিয়ালি, তো এরকম করে একটা টাইমের পরে ফিক্সড হয়ে যাবে, ও আর কনসেন্ট্রেশন বাড়বে না। সিমিলারলি সিও তাই, এক টাইমের পর এও ফিক্সড হয়ে যাবে। তো এই অনন্তকাল ধরে টাইমের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে, ওই স্টেটমেন্ট আমার ঠিক পোষাচ্ছে না আর কি। আর রেট অফ ডিসঅ্যাপিয়ার ও গ্র্যাজুয়ালি ডিক্রিজেস অ্যাট দি রিঅ্যাকশন প্রসেস। তাহলে এটা কী হবে, ডিক্রিজ করবে, ডেফিনেটলি ডিক্রিজ করবে, তার কারণ ডিক্রিজ না করলে বি আর সি বানবে কী করে। তাহলে এটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে উইথ টাইম, দিয়ে তোমার কী হবে, মানে একটা টাইমের পর ডিক্রিজ করে কমে যাবে এক্সপোনেনশিয়ালি। তাহলে এটা এবার তোমার ভাই এখানে লিখেছে এক্সপোনেনশিয়ালি গ্র্যাজুয়ালি জায়গায়, এখন এত ট্রিভিয়ালি দেবে না, মানে এত ইংরাজির মার প্যাঁচ গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে না এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে, এত মার প্যাঁচ দেবে না। তো আমি যেটা অপশন যাব, যেটা ভুল স্টেটমেন্ট লাগলো, সেটা হচ্ছে অপশন বি, কনসেন্ট্রেশন অফ বি অ্যান্ড সি স্টেডিলি ইনক্রিজ উইথ টাইম। স্টেডিলি টাইমের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করবে না, শুরুতে ইনক্রিজ করবে, ইট উইল অ্যাটেন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দেন রিমেন কনস্ট্যান্ট, মানে যেটা তোমার এই সি অপশনটা বলেছে না, ইনিশিয়ালি ইনক্রিজ অ্যান্ড দেন অ্যাটেন্ড এ কনস্ট্যান্ট ভ্যালু, তো ওটাও মানে সি এর ক্ষেত্রেও একই হবে দুটো স্টেটমেন্ট। এবার কোশ্চেন নাম্বার 12, ওকে, দ্য ইকুইলিব্রিয়াম, ওকে, প্লাস ডেল্টা, ডেল্টা মানে এখানে হিট কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখানে আগে দেখে নাও কোশ্চেনটা। কোশ্চেন বলছে 2 মোল ওজন তোমার ভেঙে 3 মোল অক্সিজেন বানছে আর হিট তৈরি হচ্ছে। এবার এখানে যেটা দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে রিয়াকশানটা কনস্ট্যান্ট ভলিউমে হচ্ছে কি না। যদি ভলিউম ফিক্স থাকে, যদি কনস্ট্যান্ট ভলিউম থাকে, তাহলে যখনই 2 মোল থেকে 3 মোল হবে, মোল বাড়ছে কনস্ট্যান্ট ভলিউমে, ওকে, মোল বাড়লে কী হবে, প্রেশার বাড়বে। তাহলে এখানে ডেল্টা টি প্লাস পি, মানে তোমার টেম্পারেচার, হিট, এক্সোথার্মিক রিয়াকশান, এটা হিট আসে মানে এক্সোথার্মিক রিয়াকশন, অ্যাজ ওয়েল এজ প্রেশারও বাড়ছে, ওকে, যদি কনস্ট্যান্ট ভলিউমে হয়। আর যদি ভলিউম কনস্ট্যান্ট না হয়, তাহলে যখনই তোমার নাম্বার মোল বাড়বে, এভাবে কী করবে, এখানে প্রেশার দেবে, তখন ভলিউমটা এক্সপ্যান্ড করে গেলো, তাহলে কনস্ট্যান্ট প্রেশার হবে। তো এটা একটা বলে দেওয়া উচিত ছিল, ঠিক আছে, বলে জানি, নো ইস্যু। আমরা একবার অপশনগুলো দেখে নিই। বলছে শিফটেড টুয়ার্ডস রাইট বাই ইনক্রিজিং প্রেশার অ্যান্ড টেম্পারেচার। প্রেশার অ্যান্ড টেম্পারেচার বাড়ালে কী হবে, ডান দিকে শিফট করবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে শিফট করবে, এটা ভুল। তার কারণ হচ্ছে লাসেলের প্রিন্সিপাল আমরা জানি, যে কোনো রিয়াকশানের যে কোনো একটা ফ্যাক্টর, মানে ইকুইলিব্রিয়ামের উপরে যে ফ্যাক্টর কাজ করে, যে কোনো একটা ফ্যাক্টরকে ডিস্টার্ব করলে টোটাল রিয়াকশানটা সেই দিকে শিফট হবে, যেদিকেও ডিস্টার্বেন্সটাকে মিনিমাইজ করতে পারবে। এখানে দেখো অলরেডি বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হবে, তোমার হিট কী হচ্ছে, উৎপন্ন হচ্ছে। তো হিট যদি উৎপন্ন হয়, আবার যদি বাইরে থেকে হিট দিই, তাহলে ও তো ভাই আর ডান দিকে যাবে না, তাহলে ও কী করবে, বাইরে থেকে যখন হিট দেবো, ও চাইবে আমি রিয়াকশানটাকে সেই দিকে শিফট করবে, যেদিকে বাইরের হিটটাকে মিনিমাইজ করতে পারে। তাহলে কী হবে, দেখো ব্যাকওয়ার্ড রিয়াকশানটা হচ্ছে তোমার কি হিসাব মতো, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে এন্ডোথার্মিক, মানে তাহলে কী হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা প্রমোট হবে, ওকে। তাহলে শিফটেড টুয়ার্ডস রাইট বাই ইনক্রিজিং প্রেশার, এটা ভুল, এটা হবে না, প্রেশার অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজ করলে হবে না। এটাকে আমরা ঠান্ডা করলে পরে রিয়াকশনটাকে, তাহলে তোমার লেফট থেকে রাইটে শিফট হবে। শিফটেড টুয়ার্ডস লেফট বাই ইনক্রিজিং প্রেশার অ্যান্ড টেম্পারেচার, হ্যাঁ, এই প্রেশার অ্যান্ড টেম্পারেচার যদি ইনক্রিজ করি, এটা লেফটে শিফট হবে, এটা ঠিক। আর শিফটেড টুয়ার্ডস রাইট বাই ইনক্রিজিং প্রেশার, শুধু প্রেশার ইনক্রিজ করলে রাইটে শিফট হবে, এটা ভুল। কারণ হচ্ছে আমি রাইটে গেলে প্রেশার বাড়ছে, শুধু প্রেশার ইনক্রিজ করলে এই লেফটে শিফট হবে। শিফটেড টুয়ার্ডস রাইট বাই ইনক্রিজিং টেম্পারেচার, রাইটে ইনক্রিজিং টেম্পারেচার করলে রাইটে যাবে না, রিয়াকশন লেফটে যাবে, তার কারণ হচ্ছে রাইটে টেম্পারেচার বাড়ছে। ক্লিয়ার? তাহলে কোনটা দাঁড়ালো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অপশন। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অপশন, ঠিক আছে, ওকে। The presence of an impurity in a pure substance will in general, ঠিক আছে, এটা আবার সেম জিনিস হয়ে গেল তোমার ওই কলিগেটিভ প্রপার্টির মধ্যে। আমি যেটা বললাম যে লবণ বা অ্যাড করলে পরে যেটা হয়, যে কোনো ইম্পিউরিটি অ্যাড করা মানে হচ্ছে তোমার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট আর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এটা হবে। দ্য প্রেজেন্স অফ এন ইম্পিউরিটি ইন এ পিওর সাবস্টেন্স উইল ইন জেনারেল লোয়ার দ্য মেল্টিং পয়েন্ট, মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড রাইজ দ্য বয়লিং পয়েন্ট অফ এ সাবস্টেন্স, ওকে। তো এটা হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 14, ইন এ রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস হুইচ অফ দ্য ফলোয়িং থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস ডাজ নট চেঞ্জ। দেখো রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস যখন হবে, আমরা কি জানি, এন্ট্রপি ডিএস সমান হচ্ছে ডি কিউ রিভার্সেবল বাই টি। এবার যখন রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস হবে, ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস
ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস কী হবে, বাইরে থেকে কোনো হিট নেবেও না, বাইরে থেকে ছাড়বেও না, ভিতর থেকে ছাড়বেও না, মানে টোটাল যে রিয়াকশনটা হবে আন্ডার ইনসুলেশন, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, ডিকিউ সমান হচ্ছে 0। এবার ডিকিউ সমান যদি 0 হয় তাহলে ডিকিউ বাই টি সমান 0, তার মানে হচ্ছে ডেল্টা সমান 0। তাহলে ডেল্টা সমান 0 মানে হচ্ছে এন্ট্রপি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এন্ট্রপি চেঞ্জ 0 মানে এন্ট্রপিটা কনস্ট্যান্ট। ইন এ রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস হুইচ ইজ দ্য ফলোইং থার্মোডাইনামিক ভ্যারিয়েবল ডাজ নট চেঞ্জ, মানে ডিকিউ সমান 0, দ্যাট ইজ এন্ট্রপি। ওকে, তো ডি ইজ দ্য অ্যান্সার। হয়ে গেল। আচ্ছা, দ্য কার্নোট সাইকেল ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এক্স ভার্সেস ওয়াই প্লট। দ্য কার্নোট সাইকেল উইল অ্যাপিয়ার অ্যাজ এ রেক্টেঙ্গেল ইফ এক্স ওয়াই অ্যাক্সিস প্রেজেন্ট দিস রিসিপল। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার রেক্টেঙ্গেল কখন হয়, যখন টিএস ডায়াগ্রাম হয়। এটা আমরা জানি সবাই, মানে খুবই মানে ফালতু কোশ্চেন, ফালতু বলবো না, পরে পরীক্ষায় মানে হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে না, এ হচ্ছে তোমার, এটা হচ্ছে টি এ, এটা হচ্ছে টি, এটা হচ্ছে তোমার এন্ট্রপি, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম হয়। আর পিভি ডায়াগ্রাম আমরা জানি কেমন করে হয়, না এটা হচ্ছে তোমার 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3, এ হচ্ছে তোমার 4, এটা হচ্ছে এ বি সি, এটা ডি, এটা হচ্ছে তোমার পিভি ডায়াগ্রাম। ওকে, এই পিভি ডায়াগ্রাম থেকে টিএস ডায়াগ্রামে কনভার্ট করতে হয়, এই কেমন করে তোমরা জানো আশা করি, আর নাহলে ভাই মুখস্থ করে নেবে, এই কিছু নেই। আর এই টিএসটাই পড়লে টিএসটাই পড়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। দেখো কি অপশন দিয়েছে, টিএস মানে হচ্ছে টেম্পারেচার অ্যান্ড এস মানে হচ্ছে এন্ট্রপি। হয়ে গেল। ওকে, এ ক্রিস্টাল এ, ওকে নাও আই গট ইট। দেখো আমি এর আগের দিন বলেছিলাম, যেটা তোমার যে সলিস্টের পর দিকে, যে আগের ভিডিওটায়, যে ওই একটা আমার থিওরি, মানে আমি যেটা মুখস্থ রেখেছি আর কি, তোমার ক্রিস্টাল টাইপগুলো সি টি ও এম আর এইচ টি, এই 7টা ক্রিস্টাল টাইপ আমি মুখস্থ রেখেছিলাম, সি টু এম আর এইচ টি। আর আমি এটা বলেও দিয়েছিলাম যে ওই এ বি সি নট ইজিক্যাল টু আলফা বিটা গামা নট ইজিক্যাল টু করে ভাই একটা করে কন্ডিশন চেঞ্জ করবে, দিয়ে তোমার দিয়ে দেবে। তাহলে প্রথমে কিউবিকের ক্ষেত্রে কী হয় না, তোমার এ সমান বি সমান সি হয়, আর আলফা সমান বিটা সমান গামা সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে কিউবিক সিস্টেম। তাহলে এটা গেলো তোমার সি। এবার নেক্সট যখন টেট্রাগোনাল হয় না, তখন এ সমান বি নট ইজিক্যাল টু সি হবে, তার মানে টেট্রাগোনাল। পরেরটা হবে অর্থরম্বিকের ক্ষেত্রে এ নট ইজিক্যাল টু বি নট ইজিক্যাল টু সি, ঠিক আছে, সেটা হচ্ছে অর্থরম্বিক। এরপরে মনোক্লিনিকের ক্ষেত্রে ওই এ সমান আবার শুরু হবে কি, এ সমান বি সমান সি, আর আলফা সমান বিটা সমান হচ্ছে তোমার গামা নট ইজিক্যাল টু 90 ডিগ্রি, এরকম কিছু একটা আবার কন্ডিশন থাকবে, ঠিক আছে না। এরকম করে করে কন্ডিশনগুলো থাকে। আর ওই জন্য আমি বলেছিলাম যে এই পরপর সিকোয়েন্সে মনে রাখলে না, ওই একটা নাহলে পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কোনটা এ কোনটা বি কোনটা সেরকম মনে থাকবে না, ঠিক আছে। তাহলে আমার এখানে কী কী দিয়েছে, কোন কন্ডিশন দিয়েছে দেখো, এ ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তার মানে কোন কন্ডিশন, 3 নাম্বারটা। 3 নাম্বার কন্ডিশন মানে হচ্ছে সি টি ও, ও মানে হচ্ছে অর্থরম্বিক, ঠিক আছে। তাহলে অর্থরম্বিক ইজ দ্য রাইট অপশন, অর্থরম্বিক। ক্লিয়ার? এভাবে আগে দেখে নিও, এভাবে আমি মনে রেখেছি। আর ওই সিটি ও এম আর এইচ টি ওই অর্থরম্বিক মধ্যে যায়, হয় টেট্রাগোনাল দেয় না অর্থরম্বিক দেয়, এই দুটোই একটা মধ্যে কোশ্চেন একটা আসে, এর বাইরে কোশ্চেন আসে না। ক্লিয়ার? তো এ হচ্ছে গল্প। বাকি হচ্ছে তোমার নেক্সট একবার দেখে নাও কী বলছে না, 1 mole of an ideal gas undergoes adiabatic reversible expansion from an initial volume V1 to initial volume V2 change the entropy of the gas. একটা আইডিয়াল গ্যাসকে আবার অ্যাডিয়াবেটিক মানে কি ভাই, একটু আগে বললাম, অ্যাডিয়াবেটিক এক্সপানশন মানে হচ্ছে তোমার ডি কিউ সমান হচ্ছে 0। এবার ডি কিউ সমান যদি 0 হয়, তাহলে ডেল্টা এস মানে কি আমরা জানি, ডেল্টা এস মানে হচ্ছে ডি কিউ রিভার্সিবল বাই টি। এবার ডি কিউ সমান যদি 0 হয়, ডেল্টা এস 0, তাহলে আমার দাঁড়িয়ে হয়ে গেলো, অপশন পেয়ে গেছি আমি, মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওকে, এখানে বলছে দ্য মিন স্কোয়ার স্পিড অফ দ্য মলিকুল অফ এ গ্যাস অ্যাট এ অ্যাবসোলিউট টেম্পারেচার। এটা হচ্ছে কেসটা হচ্ছে যেটা দাঁড়াও, সেটা হচ্ছে তোমার এই আরএমএস ভ্যালোসিটি। আমরা জানি কি সি আর এম এস সমান হচ্ছে √1 হচ্ছে 3RT/m। এটা হচ্ছে আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, রুট বলেছে কিন্তু, হ্যাঁ। আর এখানে বলছে মিন স্কোয়ার স্পিড। মিন স্কোয়ার স্পিড মানে হচ্ছে রুট মিন স্কোয়ারটাকে আমি স্কোয়ার করে দেবো, তাহলে মিন স্কোয়ার মানে হচ্ছে এই সি স্কোয়ার, এটাকে রুট করলে তখন আরএমএস হয়, ঠিক আছে না। তাহলে সি স্কোয়ার সমান কি দাঁড়াচ্ছে, তাহলে দুদিকে যদি স্কোয়ার করে দিই সমান হচ্ছে 3RT/m। তাহলে এই সি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে।
এই দেখো এটা কিন্তু খুব ট্রিভিয়াল আমি এই কারণে বলবো, কারণ পরীক্ষার হলে আমরা সাধারণত কী করি, ভালো করে পড়ি না। এই মিন স্কোয়ার স্পিড দেখি না, ঝাড়াক করে তোমার আমার সিআরএমএস মনে হবে, দিয়ে কী করবো, এই আমার ইকুয়েশন মনে হবে √3r/m, দিয়ে হচ্ছে তোমার রুটটির সঙ্গে প্রশ্ন করে দেবে, আর অমনি বাস একদম জানা জিনিস হাত থেকে বেরিয়ে চলে যাবে। একটু টাইম নেবে, একটা কথা মাথায় রাখবে, কোশ্চেন সোজা হয় আর ইউ উইল গেট এনাফ টাইম। ওকে, এটা ভুল না হয় ভাই, একবার গোল করে দিলে গেল কিন্তু। হ্যাঁ, আর বুঝতে পারছো পরীক্ষা অনেকদিন পর হচ্ছে, এরপর আবার নেক্সট কবে হবে জানি না, তো বি কেয়ারফুল। তো এখানে কি দাঁড়াচ্ছে, এটা প্রপোর্শনাল টু টি, তাহলে টি এর সঙ্গে যদি প্রপোর্শনাল হয় সি উইল বি দ্য রাইট অপশন। আচ্ছা, ওকে, এখানে কি বলছে, দ্য এফিসিয়েন্সি অফ এ কার্নোট ইঞ্জিন অপারেট বিটুইন 90 and 30 উইল বি। দেখো আমরা জানি এটার সমান, এ প্রত্যেকবার পরে পরীক্ষা একটা, এটার সমান হচ্ছে T2 - T1/T2। T2 মানে হচ্ছে তোমার সোর্সের টেম্পারেচার, এটা হচ্ছে সিঙ্কের টেম্পারেচার। ওকে, সোর্সের টেম্পারেচার মানে হাই টেম্পারেচারটা যেটা, তাহলে এবারে এখানে দেখো 90° - 30°, তাই এই 90 মাইনাস এই মাইনাস মাইনাস যখন হবে মানে ডিফারেন্স, তো এখানে আমি ঠিক আছে যোগ আমাকে করতেই হবে। তো 90 - 30 মানে হচ্ছে 60°, আর হচ্ছে এখানে এই 90টাকে কী করতে হবে, 90 + 273 অ্যাড করো, জানাচ্ছে তোমার 363, একে 363 দিয়ে ভাগ করো, তো 60কে 363 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তা 60কে 363 মানে হচ্ছে তোমার এই 60/363, তাহলে কত হচ্ছে 6×6=36 নাকি, 6×6=36 মানে 6.12 কিছু একটা হবে, 6×6=36। তাহলে এবার যদি কী হয়, তাহলে 6/1 ধরে নিচ্ছি আমি, 1/6 যদি ধরে নিই, তাহলে 0. এটা মানে 10, 6×1 = 6, 40, 6×7 = 6×6=36, 0.16। ওকে, পয়েন্ট সামথিং হবে, মানে 16% আশেপাশে। এই দেখো 16% আশেপাশে তোমার একটা অপশন আছে, সেটা হচ্ছে 16.5। তো এই ইজ দ্য রাইট অপশন, হয়ে গেল। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দ্য ফর্মাল চার্জ অফ এন ইন NH4। ওকে, এই ফর্মাল চার্জের একটা, এখানে তো N+NH4+ দেওয়া আছে, ভাই আমার কোনো ডাউট নেই, +1 উইল বি দ্য অ্যান্সার। এখন এর একটা আছে, কি বলে তোমার ইকুয়েশন আছে। ফর্মাল চার্জ হচ্ছে তোমার, ফর্মাল চার্জ মানে হচ্ছে V - B, V - L মাইনাস হচ্ছে হাফ অফ B। ওকে, ভি সমান হচ্ছে তোমার ভ্যালেন্স ইলেকট্রন, এল সমান হচ্ছে লোন পেয়ার, আর হচ্ছে বি সমান হচ্ছে বন্ড পেয়ার। এবার NH4+ মানে হচ্ছে তোমার NH4+, মানে এ হচ্ছে তোমার দুটো করে ইলেকট্রন প্রত্যেকটা বন্ডে, আর এখানে হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে না। এবার নাইট্রোজেন কত বলো, নাইট্রোজেন হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, অ্যাটমিক নাম্বার 7 হচ্ছে 2 + 5, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা, 5টা। তাহলে ভি এর জায়গায় কত লিখবো, ভি এর জায়গায় 5টা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, আর এখানে তো নাইট্রোজেনের মাথায় কোনো লোন পেয়ার নেই, লোন পেয়ার যখন নেই, এল সমান হচ্ছে 0, আর বন্ড কটা আছে, 4টে বন্ড, তাহলে 4টে বন্ড মানে 4টে বন্ড পেয়ার, তাহলে হাফ অফ বন্ড পেয়ার মানে হচ্ছে 4, তাহলে 5 - 0 - 4 সমান হচ্ছে 1, তাহলে তোমার এখানে ফর্মাল চার্জ কত হলো, +1। ক্লিয়ার। আর এখানে তো ভাই চার্জ আমি দেখতে পাচ্ছি, জলজ্যান্ত অ্যামোনিয়ার মাথায় চার্জ রয়েছে, NH4 মাথায় একটা চার্জ। ওকে, তো +1 হয়ে গেল। ক্লিয়ার, এ হচ্ছে গল্প। কিছু কিছু মলিকুল আছে যেগুলো তোমার নিউট্রাল মলিকুল থাকবে, অথচ দেখবে তার ফর্মাল চার্জ রয়েছে +1/2 -1/2। ওকে, দেখে নেবে একটা। ওকে, তাহলে এ হয়ে গেল 20টা কোশ্চেন, এটাই তোমার ফিজিক্যাল থেকে পড়েছে। অ্যাকচুয়ালি এই ফর্মাল চার্জের কোশ্চেনটা এটা তোমার ইনঅর্গ্যানিক থেকে, হ্যাঁ, এটা তোমার ওই RL দত্ত বইয়ের দেওয়া আছে এই কোশ্চেন যেটা বললাম। তো ওকে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে একটু শর্টে হয়ে গেছে, বাকি আমি দেখছি নেক্সট দিনে আমি ইনঅর্গ্যানিকটা করে দেবো, আর আমি প্ল্যান করছি কোনো একটা চ্যাপ্টার যেটা করানো যায় আর কি, দেখি কার্বোহাইড্রেট হতে পারে, বা হতে পারে তোমার ওই অ্যালিসাইক্লিক যেটা একটা আছে, দুটোর মধ্যে একটা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড প্রিপারেশন করো, পড়াশোনা করো, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। হ্যাঁ, থ্যাংক ইউ।